সো আমরা লাস্ট দিন যেটা পড়েছিলাম দ্যাট ইজ আমরা লাস্ট দিন যেটা পড়েছিলাম সেখানের পর থেকে আমরা কিছু পোর্শন বাদ দিয়ে গেছিলাম, সেটা আজকে আমরা স্টার্ট করব। দ্যাট ইজ জেনেটিক লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার। লিঙ্কেজ আর ক্রসিং ওভার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেদার এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন মেজরলি নিটে খুব একটা প্রশ্ন আসে না, এই কনসেপচুয়াল কোশ্চেন আসে। কিন্তু এই ব্যাপারটা না জানলে পরবর্তীকালে আমাদের সেল ডিভিশন বা এগুলোতে সম্পর্কেও কিছু আইডিয়া জানতে অসুবিধা হবে। তো আমাদের যেটা বুঝতে হবে যে সেল ডিভিশনটা কি, সেল ডিভিশনের ওখানে যে ক্রসিং ওভারটা হয় সেটা কি, কিভাবে হচ্ছে, আর সেটা সেলে আমরা পড়বো মেজরলি। আর লিঙ্কেজটা কি, লিঙ্কেজ মানে কথাটার মানে ডিরেক্ট মিনিংটা কি বুঝতে পারছো? লিঙ্কেজ কথাটার মিনিং হলো, হ্যাঁ, লিঙ্কেজ কথাটার যে মিনিং সেটা হলো লিঙ্কড। লিঙ্কড লিঙ্কড কথাটার মানে কানেক্টেড। মানে ধরো তুমি তোমার, মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। তুমি এটা ধরো, এটা ধরো তোমার প্যারেন্টস বা বাবা মা, বা আর এখানে ধরো তুমি তোমার নেইবার্স আছে, এটা ধরো নেইবার্স, এটা ধরো প্যারেন্টস আর এটা ধরো তুমি। তো তুমি কার সাথে বেশি লিঙ্কড, প্যারেন্টস এর সাথে নাকি নেইবার্স এর সম্বন্ধে? এইবার আমি বলবো অবশ্যই সেটা মানে এটা খুব স্বাভাবিক ক্ষেত্রে তুমি নিশ্চয়ই নিজের প্যারেন্টস এর সম্পর্কে খুব লিঙ্কড, তাই তো? এইবার চিন্তা করো কেউ ধরো তোমার প্যারেন্টস এর নামে কোনো একটা মিথ্যা কথা তোমাকে বললো, তুমি সেটা কতটা বিশ্বাস করবে তার, সেটার চান্সেস যতটা বেশি, বা কেউ একটা তোমার পাড়ার নেইবারের সম্বন্ধে একটা কথা বললো, কোনটাকে তুমি আগে বিশ্বাস করবে? অবশ্যই যে নেইবারের সম্পর্কে আগে বিশ্বাস করবে। তাহলে এই দুজনের মধ্যে ব্রেকিং হওয়ার চান্স সব থেকে বেশি। দিস ইজ কল্ড ক্রসিং ওভার। মানে লিঙ্কেজ যদি কম হয়, মানে লিঙ্কনেস যদি কম হয় বা কানেকশন যদি কম হয় বা কানেক্টিভিটি যদি কম হয়, যদি কম হয় তাহলে কি হবে? ক্রসিং ওভার মানে বাইরে থেকে থার্ড পার্সন এসে একটা কোন রকম বাইরে বাজে একটা জিনিস ঘটিতে হবে যাতে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো বোঝা গেল নিশ্চয়ই এতটা অবধি। আচ্ছা, তো আমি এবার এগোচ্ছি। আমরা প্রথমে পড়েছিলাম মেন্ডেলের লতে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আমি একদম থিওরিটিক্যালি কিছুতে যাচ্ছি না। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট মানে হলো স্বাধীনভাবে, অ্যাসর্টমেন্ট হলো সঞ্চারণ। মানে ধরো তোমরা 10টা বন্ধু মিলে গেছো কোথাও, 10টা বন্ধু মিলে কোনো একটা জায়গায় খেতে গেছো। তোমরা ধরো 10জন বন্ধুর মধ্যে 9জন বন্ধুই নিয়েছে হলো বিরিয়ানি খেতে নিয়েছে, বা কোনো একটা ডিশ নিয়েছে, ফ্রাইড রাইস হতে পারে, যে কোনো কিছু। তুমি সেটা না করে তুমি বললে আমি রুটি খাবো, সেটা তোমার চয়েস, ইউ ক্যান চুজ। তো এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানে আমরা যখন পড়েছিলাম প্রথমে মনে করে দেখো, যখন ক্যাপিটাল টি ক্রস করছিল স্মল টি কে, তখন তৈরি হচ্ছিল কে স্মল টি। এটা কিরম ছিল? লম্বা, হ্যাঁ কি না? কিন্তু পরবর্তীকালে এই টিটিটা যখন সেলফিং করেছিল, তাহলে এটা লম্বা কেন হলো? এটা তো মানে মাঝারি কিছু একটা হতে পারতো, লম্বা কেন হলো? আবার এইটার যখন পরে সেলফিং করেছিলাম আমরা কিন্তু লাস্টে একটা খর্বাকৃতি বা ড্ওয়ার্ফও পেয়েছিলাম। পেয়েছিলাম তো, মানে 1:2:1 আর কি, মানে জিনোটাইপিক রেশিও বলছি। আগের ভিডিওগুলোতে তোমরা, আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো আমাদের, আমি পড়িয়েছিলাম মনোহাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস। তো সেখানে আমরা দেখছিলাম যে মানে এই ক্যারেক্টার গুলো ফিরে ফিরে আসছে। যদি মানে ক্যারেক্টার গুলো মিশে যেত তাহলে তো আর ফিরে ফিরে আসতো না। ধরো তোমার মানে কোনো একটা ছেলে খুব ভালো স্টুডেন্ট ছিল, সে গিয়ে একটা বাজে মানে একটা গ্রুপের মধ্যে, বন্ধুদের গ্রুপের মধ্যে পড়লো, তাকে সে তো মিশে গেল তাদের সাথে, সে মিশে গেল। তারপরে কি তাকে আমরা ভালো করার চেষ্টা করলেও সে আর ভালো হবে না কখনোই। সেইটা হলো তার মানে সে মিশে গেল, মিক্সড হয়ে গেল, তাকে আর
কামব্যাক করার তার আর কোনো জায়গা নেই। ঠিক এরকমই ধরো মানে কোনো একটা এক ঝুড়ি ভালো আমের মধ্যে একটা খারাপ আম আমি রেখে দিয়েছি, সব কটা আম পচে গেল, তাদের ওই পচার থেকে ভালো করার আর কোনো জায়গা নেই, মিশে গেল তারা। কিন্তু যদি এমন হতো যে ওই ছেলেটা খুব ভালো, আর এমন ভাবে নিজেকে আইসোলেট করে রাখলো, আইসোলেটও করলো না, সবার সাথে মিশলো, কিন্তু আলটিমেটলি নিজের যেটা ইচ্ছা সেটা কিন্তু ও করলো, মানে নিজের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে সেটা কিন্তু ও দেখানোর চেষ্টা করলো। এটাই হওয়া উচিত আমাদের লাইফে। আমরা সবার সাথে মিশবো, সবার সাথে কথা বলবো, কিন্তু আলটিমেটলি ডিসিশন আমরা নেব কোনটা ভালো কোনটা খারাপ। তো এরকম ভাবে যদি এরকম এই ঘটনাটা ঘটতে থাকে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে আলটিমেটলি আমি সবার সাথে মিশছি, যেমন ধরো এই স্মল টিটাকে যদি ধরি, এই স্মল টিটা কিন্তু এই ক্যাপিটাল টির সাথেও মিশছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ক্যাপিটাল টির সাথে মিশে যায়নি, যে আর কোনোদিনও ব্যাক করতে পারবে না। ও যতক্ষণ ক্যাপিটাল টির সাথে আছে ও কিন্তু ওর মতোই কথা বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, কিন্তু যখনই ও একা আসছে, যখনই ও একা আসছে ও কিন্তু নিজের ক্যারেক্টারটাকেই বের করছে। সো দিস ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে যখন আলাদা হচ্ছে আবার যখন নিজের ক্যারেক্টারটাকে বহিঃপ্রকাশ করার যে ক্ষমতা, দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানে এর জন্য কারোর হেল্প আমার দরকার নেই, আমি নিজেই একাই 100, তোমাকে এই সময় কিছু বলতে হবে না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি কি লিখেছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট স্টেটস দ্যাট ডিউরিং গ্যামেট ফর্মেশন টু অ্যালিল for one gene segregate or assort independently of the alleles for other genes। আমি খুব ভালোভাবে এটা বুঝিয়েছিলাম তোমাদের যে ক্যাপিটাল টি বা ধরো এইখানে যদি দেখতে পাই ক্যাপিটাল টি স্মল টি, এটা গ্যামেট যখন তৈরি করছে তখন তো ক্যাপিটাল টি আর স্মল টি আলাদা হয়ে যাচ্ছে, মানে যখন এরা ব্যাচে পড়ছিল একসঙ্গে, কিন্তু যখন এরা বাড়ি যাওয়ার সময় হলো তখন তো এরা আলাদা হয়ে গেল, তখন কিন্তু এইটি কিন্তু এর আন্ডারে থাকবে না। বোঝা গেছে? ভেরি গুড। তো এইবার দেখো, বাট ইফ টু জিনস আর ফাউন্ড অন দ্য সেম ক্রোমোজোম দে উইল নট অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো তুমি বাড়ি ফিরবে, মানে ধরো ব্যাচে এখানে এসছে, যদি আলটিমেটলি দুজনের বাড়ি এক জায়গাতেই হয়, দুজনের বাস এক হয়, তাহলে কি ওরা কখনো আলাদা হবে? সেম কোম্পানি কিন্তু মানে আপ টু নিজের বাড়ি অবধি পাবে, হ্যাঁ কিনা? নিজের বাড়ি অবধি পাবে, মানে যতক্ষণ ও ব্যাচে ছিল ততক্ষণ তো পেলোই, প্লাস যখন ও বাড়ি যাচ্ছে তখনও পেলো। তার মানে সিঙ্গেল ক্রোমোজোমে যদি অবস্থান করে তাহলে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হতে পারবে না। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড না হলে আমাদের কিন্তু এই রেশিও গুলো কাজ করবে না। মেন্ডেল ফেল করলো এখানে। 3:1 হলো আমার ফিনোটাইপ রেশিও, 1:2:1 হলো আমার জিনোটাইপ রেশিও। বলেছিলাম আগে, সমস্ত ক্লাসেই অনেকবার করে বলা হয়েছে এইটা। তো এবার এই যে দুজন যে কন্টিনিউয়াস একসাথে রইলো, এমন দুটো খুব ক্লোজ ফ্রেন্ড যারা ধরো তোমার সাইকেলে করে বাড়ি থেকে কলেজ যায় বা স্কুলে যায়, তারপর থেকে সেই স্কুলে একসাথে এক কৌটোতে টিফিন খায়, তারপরে তোমার খাওয়ার পরে একসাথেই তোমার এক বেঞ্চে বসে, আবার তোমার ক্লাস শেষ হলে একই টিউশনে পড়তে যায়, তারপর ওখান থেকে একসাথে বাড়ি ফিরে, কিসে করে ফিরে? একই সাইকেলে করে ফিরে, সাইকেলে ক্যারিয়ারে বন্ধুকে নিয়ে আসে। তাদের মধ্যে যে লিঙ্কনেস, আর ধরো দূর থেকে একটা তোমার বাসে করে একটা বন্ধু আসে, ধরো অনেক দূর থেকে, ধরো কলকাতা থেকে একটা বন্ধু যায়, বা তো একজন কলকাতা থেকে আসছে, একজন ধরো মানে তমলুক থেকে আসছে, তো এই দুজনের মধ্যে কি যদি লিঙ্কনেস আমি দেখি, তাহলে তাদের লিঙ্কনেস সেম হবে নাকি যাদের বাড়ি পাশাপাশি, তারা একই টিউশনে পড়ছে, সমস্ত কিছু যাদের সেম, তাদের লিঙ্কনেস বেশি? অবভিয়াসলি সেকেন্ড কেসে, যাদের বাড়ি পাশাপাশি, যাদের বাড়ি একদম কাছাকাছি, যারা একসাথে পড়ছে, তাদের লিঙ্কনেস সেম। তার মানে একই ক্রোমোজোমে একই জায়গায় অবস্থিত জিনের মধ্যে লিঙ্কনেস কিন্তু লিঙ্কড ব্যাপারটা অনেক বেশি, তাই জন্য এরা কিন্তু আলাদা হবে না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হবে না। ওই বন্ধু যদি বলে আমি সিঙ্গাড়া খাবো, ও সিঙ্গাড়াই খাবে। ও যদি বলে আমি মোমো খাবো, ও মোমোই খাবে। ও যদি বলে আমি চাউমিন খাবো, চাউমিনই খাবে। খাওয়াটা দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা আগে দেখো ডাইহাইব্রিড ক্রসে কি পেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে? 9:3:3:1। কিন্তু যখন আমাদের এইটা ফেল করলো, এই 9:3:3:1, এটা কিন্তু আর খাটবে না। কোথায় খাটবে না? ইন কেস অফ লিঙ্কেজ। ঠিক আছে? Genes that are very close together on the same chromosome may show complete linkage. They may
they may be so close that each other that they cannot separated by recombination during meiosis. মানে ধরো তুমি আর তোমার দুটো বন্ধু রয়েছে, তোমাদের মধ্যে এত ভালো বন্ধুত্ব, কোনো থার্ড বন্ধু এসে যদি ধরো তোমার ওই বন্ধুটার নামে কিছু বলে, তুমি কখনোই বিশ্বাস করবে না। তাই জন্য এই এই যে মানে থার্ড বন্ধুটা এসে যে পিএনপিসি করছে, দ্যাট ইজ রিকম্বিনেশন। যদি বন্ধুত্ব যত ডিপ হবে, যতটা বেশি দুজন লিঙ্কড হবে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি তত কমবে। বোঝা গেল? তো দ্যাট ইজ রিকম্বিনেশন। যদি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, তাহলে মনে রাখতে হবে যে লিঙ্কনেস, মানে ধরো অল্প কেউ কিছু বললো যে ওই ও জানিস তো তোর নামে এই কথাটা বলেছে, বা ও জানো তো তোমার নামে এই কথাটা বলেছে, তাহলে সঙ্গে সঙ্গে যদি যদি তার বন্ধু সেটা বিশ্বাস করে নেয়, তাহলে বুঝতে হবে বন্ধুত্বের মধ্যে কিছু গ্যাপিং থেকে গেছিল, মানে লিঙ্কনেস কম ছিল, দুজন লিঙ্কড ছিল না। যখনই এরকম হবে তখনই থার্ড পার্সন ঢুকতে পারবে। থার্ড পার্সন ঢুকে কি করবে? নিজের সাথে বন্ধুত্ব তৈরি করবে। ক্লাসে যে ছেলেটা ফার্স্ট হয়, সাথে সাথে সবাই বন্ধুত্ব তৈরি করতে চায়। ঠিক আছে, এইখানে খুব একটা ভালো ইম্পর্টেন্ট এক্সাম্পল দেওয়া আছে। দেখো এইখানে দুখানা জিনের লোকাস দেওয়া আছে। আমাদের কটা জিন পেয়ার রয়েছে? 23 পেয়ার্স। তো এইটা ধরো একটা ক্রোমোজোম, এটা এরকম ভাবে দেখানো হয়েছে। এখানে ক্রোমোজোম অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, এটাকে এরকম ভাবে দেখানো হয়েছে। এটা ধরো সেন্ট্রোমিয়ার আছে এখানে। এই জিনটা ধরো ছেলেটা, এটা মা বাবা। এদের নিজেদের মধ্যে যতটা লিঙ্কনেস হবে, পাশের বাড়ির কাকুর সাথে কি ততটা লিঙ্কনেস হবে আমাদের? তাদের সাথে কি আমরা অতটা, মা বাবার সাথে যতটা আমরা ফ্রিলি কথা বলতে পারি, আমরা যতটা নিজেদের মনের কথাগুলো মা বাবাকে বলতে পারি, সমস্ত কি আমি পাশের বাড়ির কাকুকে কখনো বলতে পারি? এটা কি কখনো সম্ভব? তাই জন্য বুঝতে হবে, একটা মাত্র ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। যদি দুজনের সাথে আলাদা হয়, দ্যাট ইজ, সরি কমপ্লিট লিঙ্কেজ বলছি, লিঙ্কড জিন। যেমন ধরো এই যে এ বি সি, দে আর লিঙ্কড জিন, এই যে লেখা আছে। কিন্তু এই এ, এই ডি, পাশের বাড়ির কাকু তো, আনলিঙ্কড জিন। ওনার সাথে আমার কোনো, যা খুশি করুক গিয়ে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, লোকে বলে, দেখবে খেয়াল করে। পাশের তুমি যদি বাজে রেজাল্ট করো, তোমার পাশের বাড়ির কাকু বেশি খুশি হবে। মানে রাদার সবার হয় না, কিন্তু হয় মেজরলি। দেখে প্রথমেই জিজ্ঞেস করলে কত পেলো, মানে আমার আমার মেয়ে কিন্তু খুব ভালো পেয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? তারা আনলিঙ্কড, তারা আমার সাথে লিঙ্কড নয়। লিঙ্ক দেখালেও ওপরে ওপরে লিঙ্কড, দ্যাট ইজ ইনকমপ্লিট লিঙ্কেজ, পার্শিয়াল লিঙ্কড। বোঝা যাচ্ছে? তো আমার সাথে যখন লিঙ্কড হচ্ছে না, তখন তাদের আমাদের কিন্তু বুঝতে হবে যে সে, তার কিন্তু টেন্ডেন্সি কিন্তু আমার, মানে তার সাথে, এবার ধরো তার নামে আমি কোনো বাজে কথা শুনি, আমি অবভিয়াসলি বিশ্বাস করে নেবো যে হ্যাঁ উনি এই কাজটা করতে পারেন। আমার সম্পর্কে যখন এই কথাটা বলতে পেরেছেন, উনি নিশ্চয়ই এই কাজটা করতে পারেন। তো তার মানে তাতে ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি কত? মানে নর্মালি আমার বাবা মার থেকে, বাবা মার সাথে যতটা চান্সেস বেশি, তার থেকে অনেক বেশি, তাই তো? ওকে, এবার জেনেটিক লিঙ্কেজ। লিঙ্কেজ ইজ দ্য টেন্ডেন্সি, এবার আমরা চলে আসছি ডেফিনেশনে। ডেফিনেশনে কি আসছে? জেনেটিক লিঙ্কেজ ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যালিলস that are located close on a chromosome to be inherited together during meiosis. মিওসিস আর মাইটোসিসের মধ্যে ডিফারেন্স কি? মিওসিস হলো, আমি একবার বলে দিচ্ছি, 2n থেকে n, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ফর্ম করবে, দ্যাট ইজ মিওসিস। আর 2n থেকে 2n এটা ফর্ম করলে মাইটোসিস। খুব এটা গুলিয়ে যায় না কোনটা মিওসিস কোনটা মাইটোসিস? একটা ট্রিক, একটা মানে ঠিক না, একটা সাজেশন আমি বলবো, মাইটোসিস এটাকে একটু ভাঙো, মাইটোসিস এরকম ভাবে লেখো, মাইটোসিস। মানে আমার পায়ের আঙ্গুলে যে সেল ডিভিশনটা হয়, সেটা হলো গিয়ে মাইটোসিস। বোঝা যাচ্ছে? পায়ের আঙ্গুলে কি কখনো 2n থেকে n হবে? পায়ের আঙ্গুলে তো 2n থেকে 2n ই হবে।
বোঝা যাচ্ছে? এটা মনে রাখবে এরকম ভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা প্রচন্ড গোলায়। আমারও তোমাদের এই যে বা আমার এখনো মাঝে মাঝে গুলিয়ে যায়, যার জন্য আমি নিজে যেভাবে মনে রাখি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলে আসো এবার জিন লোকাই বা লোকাস। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ধরো আমি বলে নিলাম যে ধরো কলকাতায়। না, আমার বাড়ি ধরো আমি বলে দিলাম ফার্স্টে কোনো কারণে আমি ধরো বললাম যে ওয়েস্ট বেঙ্গলে। আরে বাবা, ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের আমি কলকাতায় থাকি। ওয়েস্ট বেঙ্গলের কলকাতার কোথায়? আরে শিয়ালদাতে থাকি। আরে শিয়ালদার কোথায়? স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, কলেজ স্ট্রিটের দিকে। তাহলে এই যে স্পেসিফিক করছি আমি লোকেশনটা, লোকাই কথাটা কোথা থেকে এসেছে? লোকেশন থেকে। জিনের লোকেশনকে বলা হয় লোকাস। মানে এটা ধরো ক্রোমোজোম, ক্রোমোজোমের দুটো আর্ম হয়, জানো তো তোমরা? ক্রোমোজোমের, এক সেকেন্ড, এক্সকিউজ মি, ক্রোমোজোমের দুটো আর্ম হয়, একটা হলো পি আর্ম আর একটা হলো কিউ আর্ম। ঠিক আছে, তো ক্রোমোজোম কটা হয়? 23 পেয়ার্স, বা আমি লিখতে পারি 46 ক্রোমোজোম। তাহলে জিন লোকাস লেখা হয় ধরো 46p124 ধরো। তার মানে 46 ক্রোমোজোমের পি আর্মে 124th লোকাসে এটা প্রেজেন্ট। পি আর্ম মানে শর্ট আর্মটা, একটা হলো কিউ আর্ম মানে বড় আর্মটা। মনে রাখবে কিভাবে? পি তে তো একটা দাগ, কিউ তে দুটো দাগ, তাহলে কোনটা লম্বা হলো, এটা না এটা? এইটা। তার মানে কিউটা হলো লং আর্ম। এরকম ভাবে ক্রোমোজোমের লোকাস লেখা হয় 46p124, বা এরকম ধর 46 না হলে লিখে আমি ধরো 22 কিউ ধরলাম, 7712, এরকম হলো একটা ক্রোমোজোমের লোকাস। মানে আমার বাড়ির অ্যাড্রেস, এক্সাক্ট আমার বাড়িটা কোথায়, এক্স্যাক্টলি আমার বাড়ির লোকেশন, লোকেশনটা সেন্ড করতো। যখন ধরো কোনো জিন জিজ্ঞেস করে, ধরো একটা জিন আরেকজনের জিনের বাড়িতে যাবে, তখন সে তখন বলে লোকেশনটা সেন্ড কর। লোকেশন কি, আমরা কি মানুষ নাকি? আমার তো বাড়ির অ্যাড্রেস নেই, আমার তো লোকেশন সেন্ড করতে পারবো না আমি গুগলে। ও সরি সরি সরি, তাহলে লোকাইটা সেন্ড কর বা লোকাসটা সেন্ড কর। বোঝা গেছে? আচ্ছা, এইবার কি বলছে, জিন্স হুজ লোকাই আর নিয়ারার টু ইচ আদার। হ্যাঁ, মানে ধরো এবার বাড়ি যার কাছাকাছি, পরপর বাড়ির দুটো নাম্বার, তারা তো মানে একই মানে ক্রোমোজোমে, তার মধ্যে মানে সেপারেটেড হওয়ার চান্স খুব কম। মানে তারা একসাথে বাড়ি থেকে অফিস যাচ্ছে, কলেজ যাচ্ছে, যেটা বললাম একটু আগে, তাই তো? কিন্তু যাতে ধরো এইখানে থেকে তোমার ধরো মানে কলকাতায় ধরো যার বাড়ি, আবার তমলুকে যার বাড়ি, তার বাড়ির তো মানে পিনকোডই আলাদা হয়ে যাবে, তাহলে তো খুব অসুবিধা। তাহলে তারা লিঙ্কড নয়। যদি একসাথে থাকে তাহলে লিঙ্কড, যদি না থাকে তাহলে নন লিঙ্কড। In other words, the nearer two genes are on a chromosome, the lower is the chance of swap occurring between them, and the more likely they are to be inherited together. মানে তারা একসাথেই বড় হচ্ছে, মানে ইনহেরিটেড মানে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যাওয়ার চান্সেস। তো আশা করি লিঙ্কেজ ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইটা একটুখানি হিস্ট্রি আর পার্টে চলে যাচ্ছি। উইলিয়াম ব্যাটেসন অ্যান্ড রেগিনাল্ড পানেট, পানেট স্কোয়ার যেটা তোমরা পড়ো, কমপ্লিটেড স্টাডি 1905 সালে ডিটারমাইন করেছিলেন মুভমেন্ট অফ অ্যালিলস সেম ক্রোমোজোমে একসাথে যায়। তারা কি করেছিলেন, সুইট পি নিয়েছিলেন, পার্টিকুলার ফ্লাওয়ার কালার নিয়েছিলেন, পোলেনের শেপ নিয়েছিলেন, ইনহেরিটেড প্যাটার্নসটা এই যে দুজনের ছবি দেওয়া আছে এখানে। এটা জাস্ট একটা ডিসকভারি। ফর এ ফ্লাওয়ার কালার, পার্পল ইজ ডমিনেন্ট ওভার রেড, and pollen shape is long, pollen shape long is dominant over round. A cross performed using true breeding purple long, মানে পার্পল লং আর রেড রাউন্ড, এই দুটোর মধ্যে ক্রস করানো হয়েছিল, মানে পুরো ডমিনেন্ট আর পুরো রিসেসিভ এর মধ্যে আর কি। যেমন তোমরা করেছিলাম না আমরা যে ওয়াই ওয়াই আর আর তারপরে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর, ঠিক সেরকম এখানে ধরো এটাকে পি পি ধরছি, এল এল মানে এল এলটা হলো লং, আর স্মল পি রেড, আর এল এলটা হলো তোমার রাউন্ড, এটা হলো শেপ। ঠিক আছে, তো F1 জেনারেশনে 100% আমরা পিওর মানে পার্পল লং পাবো। তারপরে আমরা যেটা চেয়েছিলাম সেই জেনারেশনের যে মানে রেশিওটা,
9:3:3:1 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা 9:3:3:1 পাইনি। বোঝা যাচ্ছে? যদি এখানে পেতাম তাহলে কিন্তু এরা মেন্ডেলের ল ফলো করতো, আর মেন্ডেলের ল ফলো করছিল বলেই একমাত্র তাদের কিন্তু ওই রেশিওটা আসছিল এক্স্যাক্ট 9:3:3:1 বা কি ছিল 121 242 121, মাঝখানে ইস্টু বসিয়ে দাও। এটা অনেক জায়গায় লেখা থাকে, অনেক বইতে লেখা থাকে 12:24 12:12:1 এরকম লেখা থাকে। এটা হলো জিনোটাইপিক রেশিও অফ ডাইহাইব্রিড ক্রস। বোঝা গেল? কিন্তু এইগুলো যদি না আসে তার মানে বুঝতে হবে তার মানে লিঙ্কড, মানে ধরো এই দুটো ক্যারেক্টার মানে ধরো একই হয়ে গেছে, বা ধরো 9:3:3:1, তখন কিন্তু বুঝতে হবে এই দুটো ক্যারেক্টার এক হয়ে গেছে। ধরো 12:3:1 হয়ে গেল। আবার ধরো টোটাল নাম্বারটা ধরো মোটামুটি সেম থাকবে, কিন্তু একটা কথা হয় এপিস্ট্যাসিস, আমি এটা মানে তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। এপিস্ট্যাসিস মাস্কিং অফ জিন, একটু লিখে নাও, মাস্কিং অফ জিনস। মাস্কিং অফ জিনস মানে ধরো আমি তোমার সামনে মুখে একটা মাস্ক পরে গেলাম, তুমি কি চিনতে পারবে এটা প্রীতম স্যার এসছে? চিনতে পারবে? পারবে না, কখনোই পারবে না। ধরো অঙ্কিতা ম্যাম তোমাদের সামনে ধরো মানে মাস্ক পরে গেছে, বা তোমাদের ফিজিক্সের আশফাক স্যার, যিনি হোক মাস্ক পরে গেছে, সবাই রাইজারের মানে ড্রেস পরে রয়েছে, সবাই মাস্ক পরে রয়েছে, সবার একই রকম শেপ, দেখে কি কেউ চিনতে পারবে যে এইটা ফিজিক্স ম্যাম, এটা বায়োলজি স্যার, এটা ফিজিক্সের স্যার, এটা বায়োলজি ম্যাম? কখনো পসিবল? পসিবল না। এইরকমই ঠিক কেস হয় যখন 9:3:1, এইটা 9:3:3:1, এটা অ্যাকচুয়ালি কি একটা ক্যারেক্টার। এবার এই ক্যারেক্টার যদি ওই ক্যারেক্টারের মুখোশ পরে নেয়, দুটোকে তো সেম লাগবে দেখতে, তাহলে আমি বাইরে থেকে কি দেখবো? সেম। দ্যাট ইজ কল্ড এপিস্ট্যাসিস, মাস্কিং অফ জিনস। লিঙ্কেজ কিন্তু রিলেটেড টু এপিস্ট্যাসিস আপ টু সাম এক্সটেন্টস। তো বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যেটা বললাম। এবার চলে আসছি ওনাদের যে ক্রসটা ছিল সেটাতে। দেখো এখানে এই যে পার্পল পি পি এল এল ক্যাপিটাল, স্মল পি পি এল এল, তারপরে এখানে কি তৈরি করছে পি পি এল এল, পি স্মল পি এল এল, এবার চারটে তোমরা জানো এই ক্রসটা। তারপরে দুজনের মধ্যে সেলফিং করলাম। সেলফিং করায় আমার রেশিও আসার কি উচিত ছিল 9:3:3:1, কিন্তু অ্যাকচুয়াল আমার রেশিও কি আসলো জানো? 156:1.4:4:5। মানে এইটাকে তুমি যদি এখন ডিভাইড করো তাহলে এইরকম রেশিও আসলো, তার মানে এটা কি একদমই মেন্ডেলের ল মানছে না। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের এগেইনস্ট, মেন্ডেলের ল এর এগেইনস্টে কি কি ফিনোমেনা হয়? দ্যাট ইজ লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। আগে এগোই। কেন লিঙ্কেজ হচ্ছে? লিঙ্কেজ ইজ রেফার্স টু দ্য প্যাকেজিং অফ জিনস অনটু আ ক্রোমোজোম। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। প্যাকেজিং অফ জিন মানে আমি যদি কাছাকাছি দুটো ক্রোমোজোমে প্যাকিং করি, মানে ধরো এখানে দুখানা ক্রোমোজোম রয়েছে, এটাকে এইটা ধরো একটা ক্রোমোজোম, এখানে আমি এইখানে একটা প্যাকিং করেছি, এখানে একটা প্যাকিং করেছি, এর মধ্যে লিঙ্কেজ যতটা, এখানে ধরো মানে ধরো একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট সিস্টেম কলকাতার দিকে যখন বেশি আছে, এখন সব জায়গায় রয়েছে। ধরো ফ্ল্যাট সিস্টেমে পাশাপাশি ফ্ল্যাট যাদের, ধরো একটা ফ্লোরেই যাদের পাশাপাশি দুটো ফ্ল্যাট, তাদের মধ্যে বন্ধুত্ব অবভিয়াসলি বেশি হবে। ধরো 10 তলা একটা ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোরে যিনি থাকেন তার সাথে 10 তলার লোকটার বেশি আলো মানে কথা হবে বা চেনাশোনা হবে, নাকি 10 তলায় পাশাপাশি দুজন থাকেন তাদের বেশি চেনাশোনা হবে? অবভিয়াসলি 10 তলায় যারা একসাথে পাশাপাশি থাকেন। যেমন ধরো এটা একটা ক্রোমোজোম, এইখানে একটা জিন আছে, এটা ধরো এ বি, আর এটা ধরো সি, এইটা কিন্তু মোর লিঙ্কড, এটা কিন্তু এ এর সাথে সি কিন্তু লেস লিঙ্কড। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি কিন্তু আমি, এটা কিন্তু খুব মাথায় ঢুকে রাখার ব্যাপার। Chromosomes and therefore linkage are for organizing genes for the safe coordinated transmission
ফ্রম সেম টু সেল টু সেল, মানে তোমার যদি লিঙ্কড হয় মানে তোমার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, তাহলে একটা কথা কি আমি বলতে পারি যে লিঙ্কেজ ইজ লিডস টু লেসার ভ্যারিয়েবিলিটি, বলতে পারি। মানে লেসার ভ্যালি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি এখন যে পয়েন্টটা বলছি সবাই কিন্তু মন দিয়ে শোনো, মানে খাতা পেন রাখো, আমার কথাটা আগে শুনে নাও। ধরো আমি একটা কিছু তোমাকে দিয়েছি, মানে ধরো একটা পেন দিয়েছি, পেনটা তুমি বারবার সেম কালারের রিফিল ভরছো, তাহলে কি পেনটার কোনো আর্কিটেকচারাল চেঞ্জ হবে বা মেকানিক্যাল কোনো চেঞ্জ হবে না বা কেমিক্যাল কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হচ্ছে না, পেনটা কন্টিনিউয়াস সেম যেরকম অ্যাজ ইট ইজ দেখতে ছিল সেরকমই থাকবে, মানে যদি আমি অক্ষত মানে ভালোভাবে ইউজ করি আর কি। এবার ধরো জাস্ট কালিটা চেঞ্জ করে দিয়েছি রিফিলটা, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েশন। যদি আমি লিঙ্কেজের মাধ্যমে সেম রিফিলের সাথে সেম কালি মানে সেম জিনের পোর্শনের সাথে সেম জিনের পোর্শন লাগাতাম, তাহলে তার মধ্যে কোনো ভ্যারিয়েশন আসতো না। ভেরি গুড। কিন্তু যদি আমি মানে এক সেম রিফিলের মধ্যে কালিটা চেঞ্জ করে দিই, তার মানে সেম জিনের সঙ্গে অন্য কোথাও লোকাসের জিনকে আমি পাশাপাশি এনে রেখে দিই, that will cause a variation, that is called crossing over. Okay, টাইপ অফ লিঙ্কেজ, এই যে কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ বললাম। এই যে ধরো যারা খুব ক্লোজ তারা কমপ্লিটলি লিঙ্কড, যারা একটু দূরে দূরে থাকে তারা হলো ইনকমপ্লিট লিঙ্কড। এখানে মানে একদম দেওয়া রয়েছে ডিপেন্ডিং অন প্রেজেন্ট অর অ্যাবসেন্স অফ নিউ কম্বিনেশন অর নিউ প্যারেন্টাল কম্বিনেশন, মানে আমরা দেখছি যে জেনারেশন পর জেনারেশন ওনাদের দুটো ফ্যামিলি একসাথেই বড় হচ্ছে, তাহলে দে আর কমপ্লিটলি লিঙ্কড। কিন্তু যদি দেখি তাদের মধ্যে আলাদা এরকম হচ্ছে, তাহলে দে আর incompletely linked. If two or more characters are inherited, if two or more characters are inherited together, consistently appear in two or more generations in their original or parental combinations, they are called incomplete linkage. Very মানে এই সরি কমপ্লিট লিঙ্কেজ, মানে কমপ্লিট লিঙ্কেজ কি, ধরো মানে পরপর পরপর কয়েকটা জেনারেশন ধরে সেম লিঙ্ক সেম ভাবেই যাচ্ছে, 1 2 3 4 আছে, 1 2 3 4 যাচ্ছে। কিন্তু ধরো 1 2 3 4 এর সাথে এডির রিকম্বিনেশন হয়েছে, তাহলে 1 2 3 4 এবি হয়ে গেল একটা, তাহলে সেটা কি ইনকমপ্লিট লিঙ্কেজ। দেখো এখানে সেম জিনিস বলেছি, ইনকমপ্লিট লিঙ্কেজ ইজ এক্সিবিটেড বাই দোজ জিন হুইচ প্রোডিউস সাম পার্সেন্টেজ অফ নন প্যারেন্টাল কম্বিনেশন, মানে প্যারেন্টস যেরকম ছিল সেরকম নয়। প্যারেন্টস বলতে আমি পেনটা কথা যেটা বললাম, মানে প্যারেন্ট মানে একদম প্রথমে যখন ছিল যেরকম পেনটা ওরকম, সেটাকে বলছি, মানে সেম টু সেম, মানে কোনো চেঞ্জেস হচ্ছে না। such genes are located distantly on ক্রোমোজোম, যেটা বললাম এ আর সি একটু আগে যেটা বোঝালাম, ইটস ডিউ টু অ্যাক্সিডেন্টাল আর অকেশনাল ব্রেকেজ অফ ক্রোমোজোমাল সেগমেন্টস ডিউরিং ক্রসিং ওভার, এটা একটু বাদে বোঝাচ্ছি। দেখো এখানে কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজটা দেওয়া আছে। এখানে ড্রসোফিলার একটা ছবি দেওয়া আছে, পার্পল আই আর ইয়ের আইয়ের, আর আর জি, এই যে আর জি যে জিনটা, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল জি, দেখো এইখানে কিন্তু প্যারেন্টস যেরকম ছিল সেরকমই এসছে আলটিমেটলি, ক্যাপিটালের সাথে ক্যাপিটাল, স্মলের সাথে স্মল, কিন্তু এইখানে সেম হয়েছে। কিন্তু এইখানে এই জায়গাটা খেয়াল করে দেখো, ক্যাপিটালের সাথে স্মল চলে এসছে, স্মলের সাথে ক্যাপিটাল চলে এসছে, দিস ইজ কল্ড ক্রসিং ওভার। আমি আসছি এরপরে। সিগনিফিকেন্স অফ লিঙ্কেজ, মানে লিঙ্কেজ কেন দরকার? লিঙ্কেজ ডাজন্ট পারমিট দ্য ব্রিডার্স টু ব্রিং ডিজায়ারেবল ক্যারেক্টার ইন ওয়ান ভ্যারাইটি, মানে ধরো তুমি চাইছো আমার এটার মধ্যে কোনো চেঞ্জেস আসুক, কিন্তু লিঙ্কেজ তোমাকে সেটা করতে দেবে না। ফর দিস রিজন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল ব্রিডার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কম্বাইন ভ্যারিয়াস ক্যারেক্টার্স। তুমি চেঞ্জ কমেন্ট মানে ধরো তোমার এখন একটা পেনই আছে, কিন্তু তুমি রিফিল কেনার পয়সাটা বিয়ার করতে পারো, তার মানে তুমি কি করবে, রিফিলটা চেঞ্জ করবে, কিন্তু ধরো পেনটা এমন ভাবেই তৈরি করা রিফিলটা বের করা যায় না, দ্যাট ইজ লিঙ্কেজ। বোঝা গেল? লিঙ্কেজ রিডিউসেস দ্য চান্স অফ রিকম্বিনেশন অফ জিনিসের সেম জিনিস একবারই লেখা আছে, দাস হেল্প দ্য হোল্ড প্যারেন্টাল ক্যারেক্টারিস্টিক্স টুগেদার and it does helps organism to maintain parental racial and other characters, মানে নিজস্ব ক্যারেক্টার, বাবা মার যে ক্যারেক্টার সেগুলো সবকিছুকে কিন্তু মেইনটেইন করতে সাহায্য করছে। এইবার দেখো লিঙ্ক জিনটা নট ইনহেরিটেড টুগেদার এভরি টাইম,
ক্রোমোজোম এক্সচেঞ্জ দেয়ার হোমোলোগাস জিনস ডিউরিং মিওসিস। আসছি এবার ক্রসিং ওভার কখন হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট ফর নেক্সট নিট। প্রোফেজ 1 চারটে স্টেজ হয় তোমরা জানো নিশ্চয়ই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, পি ম্যাট। আর এমনি সেল সাইকেলের কটা স্টেজ হয়, কটা স্টেজ হয়, G0 S G1 M, এই এমটার চারটে স্টেজ হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ 1 এর ক্ষেত্রে কিন্তু এই রিকম্বিনেশনটা দেখা যায়। রিকম্বিনেশনটা কিভাবে দেখা যায়, রিকম্বিনেশনটা কিভাবে দেখা যায় দেখো, লিঙ্কড যে, হ্যাঁ সবসময় একসাথে থাকবে না, তার মানে চেঞ্জেস হবে। এবার দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, তোমরা পড়েছো এস ফেজে কি হয়, ডিএনএ এর কন্টেন্ট ডাবল হয়ে যায়। মানে যদি আমার মানে ডিএনএ কন্টেন্ট কিন্তু নট ডিএনএ নাম্বার। আমি যদি জিজ্ঞেস করি আমার, আমি এখানে আসছি একটুখানি, এইখানে কটা ক্রোমোজোম আছে তুমি বলবে দুটো, এইখানে কটা ক্রোমোজোম আছে তুমি বলবে দুটো, তখনই ঘেচাং করে কেটে যাবে নাম্বারটা। কেন, কেন স্যার এখানে তো দুখানা আর্ম দেখতে পাচ্ছি, দুখানা ক্রোমাটিড মানে ডাবল ক্রোমাটিড দেখতে পাচ্ছি, এখানে ডাবল, until this centromere is separated, this will be considered as যত খুশি ক্রোমোজোম হোক, ক্রোমাটিড হোক, 15টা ক্রোমাটিড হোক, 16টা করি হোক, মানে 100টা হোক, 150টা, হয় না রেদার, আমি বলছি এক্সাম্পল, দুটোই হয়, মানে চারটে হয় সরি। তো যতই হোক, কিন্তু যতক্ষণ না একটা সেন্ট্রোমিয়ার ডিভাইড করছে দুটো বা তিনটে বা চারটে আলাদাভাবে, ততক্ষণ কিন্তু আমি একটাই বলবো। বোঝা গেল, দ্যাট ইজ সেন্ট্রোমিয়ারের ব্যাপারটা। এবার দেখো এটা ছিল কি সেন্ট্রোমিয়ার, ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন মানে রেপ্লিকা তৈরি করে, ডিএনএ রেপ্লিকা। রেপ্লিকা মানে অ্যাজ ইট ইজ আমরা একটা জিনিস তৈরি করি, ধর কারো মূর্তি তৈরি করা বলে না রেপ্লিকা তৈরি করা হচ্ছে, সেরকম রেপ্লিকেশন মানে রেপ্লিকা তৈরি করার যে প্রসেস সেটাকে বলা হয় রেপ্লিকেশন। তোমরা পড়েছো বোধহয় মানে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর পরের চ্যাপ্টারে, বা পড়বে হয়তো পরের চ্যাপ্টারে। এইবার দেখো কি হয়, ধরো তোমার এই রেপ্লিকেশনের মধ্যে পরে তোমার এই টেট্রাড তৈরি করেছে, মানে ডাবল হয়ে গেছে। এইবার দুদিক থেকে কি আসবে, স্পিন্ডল ফাইবার এসে সেন্ট্রিওলস এর সাথে অ্যাটাচ থেকে স্পিন্ডল ফাইবার আসবে, এসে এখানে অ্যাটাচড হবে, এসে দুজনকে দুদিকে টেনে নিয়ে যাবে। এতটা অব্দি তোমরা সকলে জানো। কিন্তু যখন আলাদা হবে, ধরো এই বন্ধু একে ছাড়লো না, বা এরা দুজন কাছে চলে আসলো, দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, এরা দুজন কাছে চলে আসলো, এর সাথে এর একটা কম্বিনেশন হলো, এর সাথে এর একটা কম্বিনেশন হলো, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে, এরকম টেট্রাড তৈরি হবে। টেট্রাড কাকে বলে, এই যে চারটে ক্রোমাটিড থাকলে তাকে টেট্রাড বলে, দুটো থাকলে ডাইয়াড বলে, তিনটে থাকলে ট্রাইয়াড, মোনোয়াড হয় না আমার জানা নেই। ডটার নিউক্লিয়ার এরকম ভাবে তোমার পরপর পরপর চেঞ্জ হচ্ছে। এবার আমরা দেখি কিভাবে চেঞ্জটা হচ্ছে। গ্যামেটস তৈরি হওয়ার সময় চেঞ্জ হচ্ছে। When crossing over occurs, the genes that were previously linked become unlinked, creating 4 different types of chromosomes, gametes. মানে একটা দেখো এই যে প্যারেন্টাল টাইপ তৈরি হবে, দুটোই প্যারেন্টাল টাইপ, এটা একটা এর টাইপ, একটা এর টাইপ, আর একটা এটার এইটা, আর একটা এইটা আর এইটা, দেখো এইটা, চারটে টাইপের গ্যামেট তৈরি হবে। This proportion are not equals because crossing over does not occur in every cell during meiosis. Very much important point.
সমস্ত সেলে কিন্তু ক্রসিং ওভার হয় না। কেন হয় না? লিঙ্কড ব্যাপার স্যাপার। কত দেখো এখানে 97% সেলে বা 97% গ্যামেট কিন্তু এইটা, আর 3% গ্যামেট কিন্তু এইটা। বোঝা গেল? এবার দেখো ক্রসিং ওভার কিভাবে হচ্ছে। ফার্স্টে দেখো র্যান্ডম এক্সচেঞ্জ, মানে এই যে এইটা একটা ক্রোমোজোম ছিল, এটা একটা ক্রোমোজোম ছিল, দুজনের হাত দুটো কাছাকাছি আসলো, এর হাতটা নিয়ে নিল, এর হাতটা নিয়ে নিল, দেখো আলটিমেটলি এর কাছে এর হাত চলে এসছে, ওর কাছে ওর হাত চলে এসছে। তারপরে সেটা যখন আলাদা হবে, দেখো এইটা কিন্তু প্যারেন্টাল টাইপ, এই যে প্যারেন্টাল টাইপ, কিন্তু এইটা কিন্তু আলাদা, এটা কি প্যারেন্টাল টাইপ না। আবার এইটা কিন্তু আলাদা, এইটা কিন্তু প্যারেন্টাল টাইপ। তো বোঝা গেল এটা তার মানে কটা পেল, চারটের মধ্যে দুখানা, 2 out of 4, তার মানে ইন্টু 100, 50% রিকম্বিনেশন হয়েছে। বোঝা গেল? প্রিভিলেজ অফ রিকম্বিনেশন, এটা অতটা বেশি আমাদের পড়ার দরকার নেই, ডিপেন্ডস অন ডিস্টেন্স, এটা একটু আগে যে বললাম, ধরো এই যে মানে ধরো দুজন দুজনের হাত ধরেছে, তো হাতই এক্সচেঞ্জ হবে না, পা থোড়ি না এক্সচেঞ্জ হবে। তো যত কাছাকাছি থাকবে ব্যাপারটা তত তাড়াতাড়ি মানে ইজিলি এক্সচেঞ্জ হওয়ার চান্সেস থাকবে। সেটাই একটু ডিসকাশন করেছি এ বি সি দিয়ে। দেখো যে এ বি সি এর মাঝে মানে এ আর বি কিন্তু লিঙ্কড বেশি হয়ে গেল, কারণ এই দুজন কিন্তু মানে আলাদা হয়ে যাওয়ার চান্স কমে গেল। এ আর বি কিন্তু যেহেতু কাছাকাছি আছে, দেখো অ্যাজ ইট ইজ কিন্তু এরকম রয়েছে। কিন্তু এ আর সি খেয়াল করে দেখো, যেহেতু অনেকটা ডিস্টেন্স, স্মল সি চলে এসছে এখানে, এখানে ক্যাপিটাল সি চলে এসছে, এটাই বলতে বোঝাতে চেয়েছি। Factor affecting the crossing over sex, that there is a tendency of reduction of crossing over in male mammals. Crossing male mammals এর মধ্যে ক্রসিং ওভারের চান্সেসটা একটু কম থাকে। মিউটেশন কি? মিউটেশন হলো ধরো সাডেন কোনো চেঞ্জ, 1 2 3 4 5 6 আছে, এবার 3টাকে তুলে দিয়ে আমি 9 বসিয়ে দিলাম হঠাৎ করে, কোনো জিনের এরকম ধরো সিকোয়েন্স আছে, আমি হঠাৎ মনে হলো 3টাকে তুলে 9 বসিয়ে দিলাম, এই যে সাডেন চেঞ্জটার জন্য প্রচুর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড মিউটেশন। টেম্পারেচার, টেম্পারেচারের জন্য নানান রকম ভেরিয়েশনস আসে, পার্সেন্টেজ চেঞ্জ হয়, এক্স রে এফেক্ট করতে পারে, এজের জন্য হতে পারে, তো এগুলো ফ্যাক্টর ছিল। সিগনিফিকেন্স কি? অবভিয়াসলি নিউ রিকম্বিনেন্ট তৈরি করতে আমার ক্রসিং ওভারই দরকার, কারণ আমার নতুন ধরনের ধরো আমার, আচ্ছা ধরো আমার একটা আম গাছ আছে, খুব বাজে আম আঁকছি আমি, ভালো আম আঁকার চেষ্টা করছি। হুম, একটা বাজে মানে একটা আম গাছ আছে যেটার যে ফলের যে পোর্শনটা আমরা খাই, খাবার যে পোর্শনটা হেভি মিষ্টি, দারুণ খেতে আমটা। আবার কিন্তু এইটাতে আবার একটা প্রবলেমও আছে, কি প্রবলেম? প্রচুর আঁশ আমটা। আবার আর একটা আম গাছ আছে প্রচুর ফ্লেশ, মানে যে পোর্শনটা আমরা খাই সেটা প্রচুর, কিন্তু একদম আঁশও নেই কিন্তু টেস্টও নেই, খেতে একদম ভালো না। এবার আমি যদি দুখানার কম্বিনেশন করতে চাই, তাহলে আমার ওর ভালো জিনটা নিতে হবে, এরও ভালো জিনটা নিতে হবে, দুটো জোর জুড়ে আমাকে প্রডিউস করতে হবে। সেটা কিভাবে সম্ভব? ক্রসিং ওভার। বোঝা গেল? সিগনিফিকেন্সটা দেখো, সিগনিফিকেন্সে দেখো বলছে প্রডিউস নিজ কম্বিনেশন অফ ট্রেটস থ্রু ক্রসিং ওভার সেগমেন্টস অফ হোমোলোগাস ক্রোমোজোম আর ইন্টারচেঞ্জ এন্ড হেন্স প্রোভাইড অরিজিন অফ নিউ ক্যারেক্টার্স এন্ড জেনেটিক ভেরিয়েশনস। মানে নতুন জেনেটিক ভেরিয়েশনস আসলো আমাদের, আমের নতুন নতুন ভেরিয়েশনস আসছে আমাদের। দেখবে আগে তোমার যে মানে ঝিঙে আমরা খেতাম, এই ছোট ছোট ঝিঙে খেতাম, এখন বিশাল বড় বড় বেগুন, দেখবে ছোট ছোট বেগুন ছিল এখন বিশাল বড় বড় সাইজের বেগুন হচ্ছে, গাজর বড় বড় গাজর হচ্ছে, সব জেনেটিক ভেরিয়েশন। এগুলোর ছাড়া কিন্তু আমরা করতে পারতাম না ক্রসিং ওভার ছাড়া, কারণ লিঙ্কেজ কার পথে বাধা ছিল, এ আমি ওকে ছাড়বো না, কে দোস্তি হাম নেই তোরেঙ্গে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই ক্রসিং ওভার কি বলছে, চলো আমাদের যদি নিজেদের ক্যারিয়ারের সাথে আমাদের বন্ধুত্ব ভাঙতেও হয়,
আমরা ভাঙবো নিজেকে ভালো করার জন্য, এরকম একটা ব্যাপার। ক্রসিং ওভার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফিল্ড অফ ব্রিডিং টু ইমপ্রুভ দ্য ভ্যারাইটিস অফ প্যারেন্টস অ্যান্ড অ্যানিমালস। মানে নানান রকম ভ্যারাইটি নিয়ে আসতে পারবে। আর যদি তুমি চিন্তা করো, তুমি আমরা যে এই যে অনলাইন মোডটা অ্যাডপ্ট করেছি এখন পড়ানোর জন্য, এখন যে আমাদের অনলাইন ক্লাস হচ্ছিল, এখন এটা ঠিক হয়েছে। যদি ধরো আমরা ওই জায়গাতেই স্থির থাকতাম যে আমরা অফলাইনে ক্লাস নেবো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি স্থগিত হয়ে যেত, পড়াশোনাটা পুরোপুরি পজ হয়ে যেত। যেটুকু হয়েছে আমাদের তো হয়েছে অনলাইনে, কিছু না কিছু তো হয়েছে। আমি ধরে নিলাম অনলাইনে পড়াশোনা 10% হয়েছে, আরে বাবা 10%টাও তো হয়েছে, আমরা তো ফ্লেক্সিবল হয়ে সেই জায়গায় এসেছি, সেটার জন্য তো হয়েছে 10% পড়াশোনাটা। কিন্তু যদি আমরা ওইখানে টাইট হয়ে থাকতাম বা মানে দৃঢ় হয়ে থাকতাম যে না আমরা মানে এটা করব না আর কি, তাহলে কি আর পসিবল হতো? হতো না। এই দৃঢ় হয়ে থাকার ব্যাপারটা হলো লিঙ্কেজ, আর এই যে চেঞ্জ হয়ে থাকাটা, দ্যাট ইজ ভেরিয়েশন, সেটা কার পক্ষে, কার জন্য পসিবল? ক্রসিং ওভার। আমরা পড়াশোনার জন্য কোন মোডকে অ্যাডাপ্ট করেছি? অফলাইন, অনলাইন, আবার আমরা চলে আসছি অফলাইন কিছুদিন পরে। টাইপ অফ ক্রসিং ওভার, সিঙ্গেল ক্রসিং ওভার হতে পারে, ডাবল ক্রসিং ওভার হতে পারে। ক্রসিং ওভার হলে কায়াজমা ফর্ম হয়, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে কিছু প্রশ্ন আসে। আগে আমি একটুখানি এখানটা বুঝিয়ে নিই, তারপরে আসছি। যখন সিঙ্গেল ক্রসিং ওভার হয়, আমরা আগের এইটাতে বুঝলাম সিঙ্গেল ক্রসিং ওভার হয়, দিস ইজ কল্ড কায়াজমা। ঠিক আছে, আচ্ছা। যদি দুখানা ক্রসিং ওভার হয়, দেখো এর সাথে একটা হয়েছে, এর সাথে একটা হয়েছে, তাহলে কটা কায়াজমা তৈরি হবে? দেখো এখানে আলটিমেটলি কিন্তু প্যারেন্টাল টাইপ কিন্তু একটাই রয়েছে এখানে, আর বাকি দুজনের সাথে কিন্তু ক্রসিং হয়ে গেছে। এবার দেখো চারটার সাথেই হয়েছে, ট্রিপল ক্রসিং ওভার, তার মানে চারটেই প্যারেন্টাল কিন্তু হবে না। আবার এমনও হতে পারে, দেখো এইটার সাথে দেখো এইটার কিছু এখানে মাঝখানে একটা পোর্শন উড়ে গেছে, দেখো এই যে মাঝখানে একটা পোর্শন ঢুকেছে, এটার মাঝখানে একটা পোর্শন ঢুকেছে, তাহলে আমার যদি মাঝখানে একটা ঢুকাতে হয়, তাহলে আমার কটা কাট করতে হবে? দুখানা, তাহলে দুখানা ওখানে কাট করতে হলো। আমার যদি একটা পোর্শন ঢুকাতে হয়, মানে এর পোর্শনটা কেটে বাদ দিয়ে আমি নতুন পোর্শন, আমাকে একটা কাট করতে, কিন্তু এর মাঝখানে আমি ঢোকাবো, তাহলে আমাকে এইখানে একটা কাট করতে হবে, এখানে একটা কাট করতে হবে, মাঝখানে একটা জিনিস ঢোকাতে হবে। বোঝা গেল ক্রসিং ওভারের এই একটা ব্যাপার। ডাবল ক্রসিং ওভার, মাল্টিপল ক্রসিং ওভার। দ্য টাইপ অফ ক্রসিং ওভার অনলি ওয়ান কায়াজমা, যেটা বললাম কাট মানে কায়াজমা, সি ফর কাট, সি ফর কায়াজমা, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। সি ফর কাট, সি ফর কায়াজমা, ঠিক আছে। ওকে, ডবল ক্রসিং ওভার মানে দুটো কাট হলো, মাঝখানে একটা পোর্শন ঢুকলো। মাল্টিপল ক্রসিং ওভার তো তোমরা দেখলেই এটা। ডিফারেন্স বিটুইন লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার একদম মানে পুরোই আলাদা জিনিস, মানে একদম কন্ট্রাস্টিং জিনিস একেবারে বলা যেতে পারে। এগুলো বোর্ডস এর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে নিটের এক্সামে এই মানে লিঙ্কেজ ক্রসিং ওভারের ডিফারেন্স রাদার তো আসার কোনো চান্স নেই। লিঙ্কেজ হলো ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ জিনস অন এ ক্রোমোজোম টু রিমেইন টুগেদার এন্ড পাস্ট such as in next generation. It brings more parental types. Strength of linkage between two genes increases the their close place in chromosome, মানে যত কাছাকাছি ক্লোজ হবে তত তাদের লিঙ্কেজের ব্যাপারটা বেশি হবে। It helps in newly improved variety তৈরি করতে, মেইনটেইন, মানে চেঞ্জ হচ্ছে না তো, কন্টিনিউয়াস নিজেদের মতো করেই যাচ্ছে, মানে যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন। মানে ব্যাপারটা হলো গিয়ে কোনো রিস্ক নেব না। ধরো আমি ক্লাস 8 ফার্স্ট হয়েছি, বা ক্লাস 10 আমি ফার্স্ট হয়েছিলাম, আমি ক্লাস 10 এর পরীক্ষায় বারবার দেবো, এরকম একটা ব্যাপার আছে লিঙ্কেজের। আমি নতুন পরীক্ষাই দেবো না, তাহলে আমি বারবার ফার্স্ট হবো, যেখানে যদি আমি বাই চান্স ফেল করে যাই। তাই জন্য লিঙ্কেজের কোনো রিস্ক নেবে না, ভ্যারিয়েশন আনবে না। কিন্তু ভ্যারিয়েশন না করলে তো আলটিমেটলি চাকরি পাবি না রে বাবা, সেটা তো বুঝতে হবে। ক্রসিং ওভার দেখো, ক্রসিং ওভার ইজ দ্য এক্সচেঞ্জ অফ জিন্স, আমি যেটা বললাম, তোর হাতটা আমায় দে, আমার হাতটা তুই নে, মানে এমন ধরো এই যে আমের ব্যাপারটা যেটা বোঝালাম, রিকম্বিনেশন হচ্ছে এদের মধ্যে, ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার বিটুইন টু জিন্স ডিক্রিজেস, যারা যখন ক্লোজলি প্রেসড হচ্ছে তারা যখন আলাদা হতে চাইছে না, ধরো একই মেসে থাকতো, তারা কিন্তু কোনো আলাদা হতে চাইবে না। ইট ইজ দ্য সোর্স অফ ভেরিয়েশন ফর প্রডিউসিং নিউ ভ্যারাইটিস, নতুন ভ্যারাইটি তৈরি করতে সাহায্য করে। এবার আমরা চলে আসছি সেক্স ডিটারমিনেশনে। সেক্স ডিটারমিনেশনে কিছু আমরা টাইপ পড়বো, তার আগে আমরা ডোসেজ কম্পেনসেশন সেক্স ডিটারমিনেশন পড়বো ড্রসোফিএল। তো আশা করি ফার্স্টে রিকম্বিনেশন আর এটা আমি বোঝাতে পেরেছি পুরো ক্লিয়ারলি। ডোসেজ কম্পেনসেশন জানার আগে আমরা মনে করে দেখি আমাদের হিউম্যানের ক্ষেত্রে
আমরা কি জানি আমাদের মানে কি কি ধরনের ক্রোমোজোম হতে পারে? অটোজোম আর সেক্স ক্রোমোজোম। হোয়াট ইজ অটোজোম? যারা সেক্সুয়াল ক্যারেক্টার বিয়ার করে না, অন্যান্য ক্যারেক্টার গুলোকে ডিনোট করে। আর সেক্স ক্রোমোজোম হলো যারা সেক্সুয়াল ক্যারেক্টার গুলোকে মানে ডিনোট করে, অন্যান্য কোনো ক্যারেক্টারের মধ্যে যায় না। ড্রসোফিলাকে কিন্তু মানে একদম জেনেটিক্সের রাজা বলা হয়, কারণ ড্রসোফিলা নিয়ে ড্রসোফিলা অ্যাকচুয়ালি কি, ফ্রুট ফ্লাই। মানে দেখবে বাড়িতে যখন চা পাতা কোনো জায়গায় ফেলে দেওয়া হয়, খেয়ে দেওয়ার মানে চা ফা খেয়ে নেওয়ার পরে চা পাতা ছাকনি ছাকার পরে যখন চা পাতা রেখে দেওয়া হয়, তার মধ্যে ছোট 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 মাছি বসে। সেটাকে যদি ঠিক করে মাইনিউটলি দেখো, চোখটা এরকম লাল দেখতে পাবে। আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কলা ফেলে রাখবে, কলা, কলার খোসা, দেখবে প্রচুর মাছি হয়ে যায়, সব ড্রসোফিলা। এইখানে আমি পরে আসছি। এবার দেখো এই প্রসেসটাকে ডোসেজ কম্পেনসেশন কেন বলা হলো? ডোসেজ কম্পেনসেশন ইজ দ্য প্রসেস ওয়্যার দ্য টোটাল জিন এক্সপ্রেশন ফ্রম সিঙ্গেল এক্স ইন ওয়ান সেক্স ইজ মেড ইকুয়াল টু টোটাল জিন। আমাদের এইখানে ফার্স্টে জানতে হবে, আমাদের এখানে মানে আমাদের এখানে বলতে আমাদের হিউম্যানের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে আমি বলছি। আমাদের ক্ষেত্রে কি হয়, ডাবল এক্স মানে হলো এই ফিমেল, সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই ইকুয়াল টু মেল, এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে ড্রসোফিলাদের ক্ষেত্রে আলাদা কেন হচ্ছে? ড্রসোফিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের নাম্বার এর সাথে অটোজোমের সেটের নাম্বার, প্লিজ রিমেম্বার সেট অফ অটোজোমস ইজ রিলেটেড। কিরকম ভাবে হচ্ছে দেখো, সিঙ্গেল এক্স ক্রোমোজোম মানে ডাউন, আমি আগে একটুখানি বুঝিয়ে নি তারপরে বোঝাচ্ছি। মানে রেশিওটা খুব ম্যাটার করে। আমি এখানে আসছি এবার। দেখো ধরো এইটা ছিল আমার ফিমেলটা, 3a প্লাস এক্স এক্স এক্স। এখান থেকে কি কি গ্যামেট হতে পারে দেখো, 2a এক্স এক্স, একটা এ একটা এক্স, দুটো এ একটা এক্স, একটা এ দুটো এক্স। এটার বাইরে কোনো কম্বিনেশন হতে পারে? হতে পারে না। ছেলেটার মধ্যে কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে না তা নয়, কিন্তু ওয়াই ক্রোমোজোমের কোনো মানে এখানে কোনো রোল নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে ওয়াই ক্রোমোজোম আছে কিন্তু ওয়াই ক্রোমোজোমের কোনো রোল নেই কেন? আরে বাবা, ওয়াই ক্রোমোজোমের কাজই নেই এখানে, মানে সেক্স ডিটারমিনেশনে কোনো কাজ নেই। এইবার তাহলে এই 2 এর থেকে কি কি আসবে? এ প্লাস এক্স, এ প্লাস ওয়াই। এবার সেটাই দুটো লিখেছি, এবার দুটো ক্রস করেছি যেমন আমরা ক্রস করাতাম। তাহলে কি এসছে? 3a ট্রিপল এক্স, 2a ডাবল এক্স, 3a ডাবল এক্স, 2a ট্রিপল এক্স, 3a ডাবল এক্স ওয়াই। আমি ওয়াইটাকে পরে আমি পরে বলছি, আসছি। 2a এক্স ওয়াই, 3a এক্স ওয়াই, 2a এক্স এক্স ওয়াই। এইবার একটা জিনিস দেখো, এইখানে ট্রিপ্লয়েড ফিমেল, ডিপ্লয়েড ফিমেল, কারণ ওয়াই যখনই চলে আসবে তখনই কিন্তু মেল হয়ে যাবে, সেটারও কোনো গ্যারেন্টি নেই। কেন আমি বলছি, 3a বাই কটা আছে এখানে এক্স, 3a মানে 3a বাই, আচ্ছা আমি এক সেকেন্ড এটা রিলেস করে নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তিনটে এ আছে আর 1 2 3টে আছে, তাহলে 3/3 ইকুয়াল টু এটা 1। আচ্ছা 2/2 ইকুয়াল টু 1। আচ্ছা 1 বাই, আচ্ছা এটা কথা হলো 2/3 ইকুয়াল টু, সরি 2/3 ইকুয়াল টু 0.66। আচ্ছা হলো, বলছি সমস্ত আসছি, রেশিওটা বের করছি। কিসের কিসের রেশিও? মানে এক্স বাই এ, এটা কিসের রেশিও বের করতে হবে? এক্স বাই এ। এ মানে এর আগে কত নম্বর লেখা আছে, মানে কটা এ আছে আর কি, সেটা বুঝতে হবে। তাহলে এখানে হলো গিয়ে 3/2, বাবা এটা 1.5, তাহলে এইখানে কত 2/3, এটা 0.66। আচ্ছা 2 বাই, আচ্ছা 1/2 0.5, আচ্ছা 1/3 0.33, আচ্ছা 2/2 1।
একটা জিনিস নোট ডাউন করো, এই যে এখানে লেখা আছে, আচ্ছা না লেখা থাকলে আমি আগে বলে দিই এখানে। রেশিও, আচ্ছা এখানে লেখো এক্স বাই এ রেশিও, এখানে লেখো 6। ফার্স্টে আমি 1 লিখবো, এখানে 5 0.5। 1 যদি রেশিওটা হয় দ্যাট ইজ, তোমরা জানো মেল। আমি একবার শিখিয়েছিলাম এটাকে মেল বলে, এটাকে ফিমেল বলে, এই সরি উল্টো বলে ফেললাম। 1 হলে ফিমেল, তাহলে দুজনের মাঝামাঝি হলে এটাকে ইন্টারসেক্স বলতে পারবো, 0.66টাকে ইন্টারসেক্স বলবো। আচ্ছা, গ্রেটার দেন 1 হলে সুপার ফিমেল, লেস দেন যদি 0.5 হয় সুপার মেল। ক্লিয়ার? এবার চলে আসছি এখানে, দেখো তাহলে এটা কি, দেখো এখানে লেখা আছে কি, এখানটা খেয়াল করে দেখো। 3 মানে এখানে কত এসেছিল আমার, 1 শুধু ফিমেল, 1 ফিমেল, 0.66 ইন্টারসেক্স, 1.5 সুপার ফিমেল, এবার 0.66 ইন্টারসেক্স, 0.5 মেল, 0.33 মানে 0.5 এরও কম সুপার মেল, আর 1 1 তো আমাদের ফিমেল, আমরা একদম জানি, এখানে লেখা রয়েছে সমস্ত ইন ডিটেলসটা, সেখানে আমি যাচ্ছি না। আচ্ছা এইখানে সেই ক্রসিংটাই আবার দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দেখো রেশিওটা লেখা আছে, এই যে এখানে চারটায় তোমাদের বলে দিয়েছি অলরেডি। এখানে দেখো এই যে সেক্স এর রেশিও কি হচ্ছে, এখানে করে দেখানো আছে অঙ্কটা, 3/2, এখানে মেটা ফিমেল বা সুপার ফিমেল বলা হচ্ছে, মানে 1 এর বেশি হলেই মেটা ফিমেলই বলা হয় আর কি। 4/3 এরকম নানান রকম কম্বিনেশন হতে পারে, এখানে আমি সেই কম্বিনেশন গুলো দেখাইনি। দেখো নর্মাল মেল কম মেটা মেলও বলা হয় তোমার, আবার ইয়েও বলা হয় সুপার ফিমেলও বলা হয় বা সুপার মেলও বলা হয়। এইবার এটা কেন হচ্ছে একটু ডিটেলিং এ যাচ্ছি, কারণ তোমরা যদি না বুঝতে পারো ব্যাপারটা তাহলে অসুবিধা হবে তোমাদের পরবর্তীকালে বুঝতে। এইটা শুধু খেয়াল রাখো, এইটা বুঝলেই হবে, ওইগুলো বোঝার দরকার নেই, ওটা অনেকটা বেশি ডিটেল হয়ে যাবে। এক্স বাই এ রেশিওটা যখন খুব হাই হচ্ছে তখন সে কোন জিনটাকে অ্যাক্টিভেট করছে, এস এক্সেল। সেটা কোন জিনটাকে অ্যাক্টিভেট করছে, ট্রা। ট্রা জিনটা কাকে অ্যাক্টিভেট করছে, ট্রা টু। ট্রা টু ডিএসএক্স কে, ডিএসএক্স ডিএসএক্স এফ মানে ডিউ টু ফিমেল। বোঝা গেল? এবার এক্স বাই এ রেশিও কম, এটা কি ইনঅ্যাক্টিভ, এটা অফ, এটা অফ, এটা অফ। যদি অফ থাকে তাহলে ডিএসএক্স এম, তাহলে ডিএসএক্স এম মানে মেল, এটা মাথায় রাখতে হবে। এক্স বাই এ রেশিও যদি আমার কন্টিনিউড হয়, কিরকম হচ্ছে, মানে এক্স বাই এ হচ্ছে তোমার ধরো, মানে কি বলবো, এই রেশিওটা যদি হাই হয়, ধরো 1 হলো, হাই হচ্ছে, এটাকে অন করছে, এটাকে অন করছে, মানে এটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো যাচ্ছে, তাহলে আলটিমেটলি ফিমেল হয়ে গেল। কিন্তু যদি নেগেটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে যায়, মানে সবকটা ব্লক করতে 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 যাচ্ছে, মানে ক্যাসকেড অফ রিঅ্যাকশন, একটা শরীর নিলে আর বাকিগুলো হবে না এরকম, দ্যাট ইজ ফিমেল হয়ে যাচ্ছে। দেখো এখানে বলে দিয়েছি এসএক্সএল প্রোটিনটা এমএসএল2 কে ব্লক করে দিচ্ছে, এমএসএল2 প্রোটিন তৈরি হচ্ছে না, তার ফলে ফিমেল তৈরি হচ্ছে, আর এমএসএল2 প্রোটিন তৈরি হচ্ছে, তাই জন্য মেল তৈরি হচ্ছে। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গাইন এন্ড্রোমর্ফ। গাইন এন্ড্রোমর্ফ কি, মোজাইক অফ মেল এন্ড ফিমেল। দেখবে নতুন মানে ক্যালেন্ডার আসলে বা অনেক সময় শিব পার্বতীর কিছু ছবি থাকে, মানে দেখবে অনেক সময় যে হিন্দুদের যে দেবতা থাকে শিব পার্বতী, তাদের মাঝখানে তোমার মানে মেল আর ফিমেল দুটো এক বডি থাকে। বা অনেক কিশোর কুমারের একটা গানে তোমরা দেখে থাকবে যে একবার একটা ছেলে কথা বলছে আবার ঘুরে গিয়ে একটা মেয়ে কথা বলছে, সেরকম টাইপের, এক্স্যাক্টলি সেরকম হয়। মানে একদম যদি বডিটাকে মাঝ বরাবর কাটি, এই দিকটা মেল এই দিকটা ফিমেল হবে। বোঝা গেছে? জেনেটিক্যালি মোজাইক বডি। কেন তৈরি হচ্ছে এরকম, দেখো
এইখানে একজনের কাছে এমন রেশিও আসছে সেটা হয়ে যাচ্ছে মেল, আরেকজনের কাছে এমন রেশিও আসছে সেটা হয়ে যাচ্ছে ফিমেল। এক্স এক্স এ এ এইটার থেকে ক্রস করে একটা চলে আসছে এক্স এক্স এ এ, মানে এক্স এক্স এ এ মানে চিন্তা করো 2/2 ইকুয়াল টু 1, তার মানে ফিমেল। আর একটা চলে আসছে এক্স এ এ, তার মানে 1/2 0.5, তাহলে এটা মেল। তার মানে হাফ বডিটা হয়ে যাবে কি, সরি এটা ফিমেল হবে না, এটা আমি লিখতে ভুল করেছি, এটা মেল হবে এদিকটা, সরি এদিকটাও ফিমেল হবে, এদিকটা দেখো এক্স বাই এক্স এ আছে, এক্স বাই ঠিকই তো বলেছি 1/1, তার মানে 1, তাহলে এটাও ফিমেল। কিন্তু এই কেসটা হয়ে যাবে গাইন্যান্ড্রোমরফের, এটা কিন্তু নর্মাল কেস। কিন্তু এদের কিন্তু জেনেটিক্যাল ব্যাপারটা আলাদা, এদের কিন্তু রেশিও আলাদা, কিন্তু আলটিমেটলি রেশিও বলছি নাম্বারটা আলাদা, মানে 3/3 2/2 দুটোই 1, কিন্তু রেশিওটা কিন্তু এখানে আলাদা, এখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবে। এক্স এক্স বাই এ, এক্স এক্স বাই এ মানে 2/1, 2/2 ইকুয়াল টু 1, এখানে 1/1 ইকুয়াল টু 1। তো এখানে কিন্তু কম্বিনেশনটা মানে আলটিমেট রেজাল্টটা সেম হলেও কিন্তু দুজনের মধ্যে কিন্তু ইনার যে ব্যাপারটা মানে ফিনোটাইপিক সেম, জিনোটাইপিক আলাদা, একদম বাংলা কথা। এই গাইনেন্ড্রোমর্ফ দেখা যায় 2000 খানা মাছির মধ্যে একটার, খুব রেয়ার কেস আর খুব সুন্দর, মানে আমি দেখেছি নিজের চোখে, আমি যদি মানে সম্ভব হয় তোমাদের আমি ছবিটাও যদি পাই তোমাদের পরে দেখাবো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আরো কিছু টাইপ অফ সেক্স ডিটারমিনেশনে। তো আশা করি তোমাদের আমি জেনিক ব্যালেন্স থিওরিটা বোঝাতে পেরেছি। এইগুলো মানে জিনের নাম কোথায় রয়েছে, কত নম্বর অটোসোমাল ক্রোমোসোমে রয়েছে, এগুলো তোমাদের দরকার নেই একদমই। এখানে আরো একটু ডিটেলিং দেওয়া আছে, কিন্তু এইগুলো আমাদের এইমসেও অতটা আসে না। আমি যদি আমাদের সবকিছু পড়ানোর পরে সময় থাকে তাহলে আমি ছোট্ট করে তোমাদের বলে দেবো। দেখো, দু ধরনের সেক্স ডিটারমিনেশন হয়, একটা মানে এতক্ষণ আমরা একটা জেনেটিক্স পড়ে আসলাম যেটা অ্যালোজোমের উপরই, অ্যালোজোমটা কি, সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের উপরে জেনারেলি এক্স আর ওয়াই টাইপ হয়, বার্ডসদের ক্ষেত্রে জেড আর ডাব্লিউ টাইপ হয়। সেক্স আর সিমিলার টাইপ হলে এক্স এক্স মানে যেটা ফিমেল, হোমোগ্যামেটিক সেক্স মানে হোমো মানে সেম, গ্যামেটিক মানে গ্যামেট, মানে এক্স এক্স মানে দুটো গ্যামেট তৈরি করবে, মানে ধরো এক্স এক্স এর থেকে যদি দুটো গ্যামেট তৈরি হয় এক্সই হবে এক্সই হবে, তো হোমো মানে সেম, গ্যামেটিক মানে গ্যামেট, তাহলে সেম গ্যামেট তৈরি করবে, তাহলে সেরকম সেক্সকে আমি কি বলবো, হোমোগ্যামেটিক সেক্স। এক্স ওয়াই ডিসিমিলার টাইপ, হেটেরোগ্যামেটিক, হেটেরো মানে ডিফারেন্ট। এবার 4 রকমের সেক্স ডিটারমিনেশন আমাদের সিলেবাসে আছে, আমরা এটুকুই পড়বো। এক্স এক্স ওয়াই ওয়াই ফিমেল মেল মানে সিস্টেম, এটা আমাদের হিউম্যানদের ক্ষেত্রে। এক্স 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 ও এটা আমরা পড়বো ফিমেল এক্স এক্স মেল এক্স ও, ফিমেল এক্স ও মেল এক্স এক্স পড়বো। জেড ডাব্লিউ জেড জেড ফিমেল মেল আসছে, সমস্তটাতে একটা একটা করে আসবো। প্রথমে এক্স 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 ওয়াই, ড্রসোফিলা ম্যান আদার, মানে আমরা যা দেখলাম তো একটু আগে ড্রসোফিলাতে ওয়াই রয়েছে, কিন্তু রেদার ওয়াই ক্রোমোজোমটা সেরকম খুব একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু নেই কার মধ্যে, আমাদের মানে সেক্স ডিটারমিনেশনের মধ্যে। তো এই সিস্টেমে আমরা যা দেখতে পাচ্ছি, ফিমেলরা কিন্তু এক্স ক্রোমোজোমের মানে দুখানা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম রয়েছে যাদের হোমোজেনেটিক রয়েছে। পরে আমরা নেক্সট দিনের ক্লাসে পড়বো যে এসআরওয়াই জিন বা কি কি, কারণ আজকে একদম টোটালটা পড়াতে গেলে জিনিসটা ঘেটে যাবে তোমাদের। তো আমি চাইছি একটুখানি ঠিকঠাক করে কমপ্লিট করতে, নেক্সট দিন পেডিগ্রি অ্যানালাইসিস করবো, সামথিং কিসের অঙ্কও করবো আমরা, মানে জিন ম্যাপিং এর কিছু অঙ্কও করে রাখবো, কারণ একটু কঠিন টাইপের যদি কোশ্চেন হয় জিন ম্যাপিং এর কয়েকটা অঙ্ক দিয়ে দেয়, তাই জন্য আমি চাইছি না কোনো জায়গায় তোমাদের ফাঁক থাকুক, ঠিক আছে? তো ওই নেক্সট আর একটা ক্লাস হলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, নেক্সট পোর্শনের ক্লাসটা। বেশি বড় ক্লাসও হবে না, সেটা মানে অসুবিধা হবে না, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে। তোমাদের ডাউটসও আমি সেদিন নেব। তো তোমরা মানে আর কিছু কোয়েশ্চেন্স আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করব, তাতে আমাদের কিন্তু কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম, হ্যাঁ মেলের মানে ফিমেল গ্যামেটস কি কি হয় এক্স এক্স টাইপের, মেল গ্যামেট কি কি হয় এক্স ওয়াই টাইপের, এটা মানে মেল ফিমেল এটা আমরা নেক্সট দিন মানে পড়বো আর কি, মানে কত রকম সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান এটাও আমাদের আছে। গ্রাসহপারসদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কিন্তু এক্স ও হয়, মানে ও মানে কিন্তু কোনো কিছুই নেই, এক্স আর নান,
আর এক্স এক্স, ও কিন্তু কোনো ক্রোমোজোম না, ঠিক আছে? ও কিন্তু মানে ও ব্লাড গ্রুপ যেমন আমরা পড়েছিলাম, ও ব্লাড গ্রুপ মানে কি, মানে কিছুই নেই, কোনো মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে এরকম টাইপের, ঠিক আছে? ফিমেল অ্যান্ড হোমোগ্যামেটিক অল প্রডিউসেস এক্স ক্রোমোজোম, মানে এখানে কিন্তু সবাই এক্সই, ওয়াই নেই তো ওয়াইটা আসবে কোত্থেকে? ইউনিয়ন ধরো এক্স, না না আমি এখান থেকে বলে দিচ্ছি ক্রসটা কিরকম হবে। এখান থেকে কি কি গ্যামেট, সরি, এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে? আচ্ছা এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে? নান। আচ্ছা এ যদি এর সাথে ক্রস হয় এক্স এক্স, এর যদি এর সাথে ক্রস হয় এক্স, এর যদি এর সাথে ক্রস হয় এক্স, এর যদি এর সাথে ক্রস হয় এক্স এক্স, তাহলে 1:1 এখানেও কিন্তু মেল আর ফিমেল রেশিও 1:1 হওয়া উচিত, মানে প্রোডাকশনের চান্স। বোঝা গেল? একদম সেম প্রসেস, সেক্স ডিটারমিনেশন তোমাদের নেই গ্রাসাপার্সের, আমি জাস্ট মানে বলে রাখলাম মেল কিন্তু হেটারোগ্যামেটিক, মানে একটার মধ্যেই মানে থাকবে এক্স ক্রোমোজোম আর একটার মধ্যে কিছুই থাকবে না, এরকম আর। এবার ঠিক উল্টো কেস, মানে ফিমেলদের মধ্যে থাকবে এক্সও, মেলদের মধ্যে থাকবে এক্স এক্স। এই সিস্টেমটার মধ্যে 50% এগ ক্যারিজ দ্য ফিমেল এক্স, দেখো এক্স ক্রোমোজোম, রিমেইনিং 50% কিন্তু জিরো, মানে এটা কিন্তু 50%। ওকে, এবার তাহলে মানে আলটিমেটলি আমি যদি এবার দেখি মেল কিন্তু এক্স এক্স, ফিমেল কিন্তু, এটা কিন্তু মনে রাখার ব্যাপার, ভেরি ফিউ, এই যে ফিউমিয়া, এটা কিন্তু স্টার মেরে রাখো, এখানে কিন্তু সবাই দিয়ে রাখবে। জিজ্ঞেস করবে ধরো ফিউমিয়ার ক্ষেত্রে ফিমেলের মানে জিনোটাইপ কি হয়, এক্স এক্স লিখে দিল, এক্স ওয়াই লিখে দিল, এক্স ও লিখে দিল, ও লিখে দিল, বা যাই হোক অন্য কিছু লিখে দিল, এক্স ও হবে, এটা কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটা করতে পারে। ইউনিয়ন অফ স্পার্ম, আচ্ছা আমি এটা ক্রসিংটা করেই দেখাচ্ছি, এক্স 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 ও মানে কিছুই নেই, পুনেট স্কোয়ার করেই দেখাই একটা, তাহলে তোমাদের সুবিধা হবে, পরে তোমরা বাকিগুলো আমাকে পুনেট স্কোয়ার করে পরে পাঠাবে, তোমরা হোমওয়ার্ক গুলো আমাকে বলবে। এটা তাহলে কি ছিল, এক্স এক্সটা, এটা মেল ছিল, এটা ফিমেল, তাহলে এটা এক্স 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 এক্সও এক্সও, তাহলে এখানে এখানেও আমরা দেখতে পাচ্ছি 1:1 রেশিও, ক্লিয়ার, সেম টু সেম। জেড জেড, এই জেড ডাব্লিউ জেড জেড, এটা কিন্তু বার্ডস বাটারফ্লাই মথ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফিমেল হেটেরোজাইগোটিক টু টাইপের থাকে, মানে জেড আর ডাব্লিউ টাইপস, মেল হোমোজাইগোটিক হয় জেড জেড, আর মানে ইউনিয়ন অফ জেড এন্ড মানে ডাব্লিউ স্পাম, এখানে কিন্তু মানে আমি ক্রসিংটা আরেকবার করে দেখাই, জেড ডাব্লিউ ক্রস জেড জেড, এখানে কি কি গ্যামেট তৈরি করবে, জেড 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 ডাব্লিউ, দেখি এখানে কোনো অন্য আমার কম্বিনেশন আসে নাকি, জেড জেড কিন্তু মেল কিন্তু হোমোজাইগাস, হ্যাঁ জেড ডাব্লিউ, তাহলে এখানে জেড 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 ডাব্লিউ জেড ডাব্লিউ, তাহলে এইটা কি কি হচ্ছে, এটা মেল, এটা মেল, এটা ফিমেল, এটা ফিমেল, তাহলে 1:1 এইখানে হচ্ছে, আমরা এখনো যে কটা পেয়েছি 1:1 হয়েছে সব কটা। তাহলে মেল এখানে কি বলছে একবার একটুখানি মানে স্টেটমেন্টটা দেখি, ফিমেল ইজ হেটারোগ্যামেটিক, মানে জেড ডাব্লিউ দুটো আলাদা যেহেতু তাই জন্য হেটারোগ্যামেটিক বলছে, আলাদা, হেটারো মানে হলো ডিফারেন্ট, গ্যামেটিক মানে গ্যামেট প্রোডিউশন করে, জেড আর ডাব্লিউ দুটো ধরনের গ্যামেট প্রোডাকশন করছে। মেল ইজ হোমোগ্যামেটিক, দে প্রোডিউসেস স্পার্ম অফ সেম টাইপ, জেড ক্রোমোজোম মানে জেডই রয়েছে, অন্য কিছু কি করে প্রোডাকশন করবে। তো আর কি রয়েছে, ইউনিয়ন অফ জেড স্পার্ম উইথ ওভাম হ্যাভিং জেড ক্রোমোজোম রাইজ টু আলাদা মানে কোন একটা সেক্সের তৈরি করছে। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ফিমেল সিস্টেম, হানিবি, ধরো 2n থাকলে সেটা কি হয়ে যায়, ফিমেল, n থাকলে কিন্তু মেল হয়ে যায়। এবার 2n থাকলেও কিন্তু সবাই কিন্তু ফিমেল হতে পারে না, 2n থাকলে যাকে রয়্যাল জেলি খাওয়ানো হয় তাদের কিন্তু একমাত্র তারা পরবর্তীকালে গ্রো করে, আর ড্রোন কিন্তু এন থাকে, মানে একটা মানে হাইভের বি হাইভের সব কিন্তু সিঙ্গেল মাদার,
মানে একটাই থেকে তৈরি হয়, মানে কোনো এগ যদি ফার্টিলাইজড হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ফার্টিলাইজড এগ যদি হয় তাহলে দ্যাট উইল বি লিডস টু ফিমেল ফরমেশন। ফিমেল কি কি রকম হতে পারে, কুইন হতে পারে, ওয়ার্কার হতে পারে। যদি ফার্টিলাইজড হয় না হয়, কুইন আর ওয়ার্কারের মধ্যে ডিফারেন্স কি বলতো? কুইনের যে তোমার কি বলবো ওভিপোজিটর আছে, হোয়াট ইজ ওভিপোজিটর? মানে যেখান দিয়ে ডিমটা পারে অ্যাকচুয়ালি, সেটাকে বলা হয় ওভিপোজিটর। ওভিপোজিটরটা কিন্তু ওভিপোজিটরই থাকে, কিন্তু ওয়ার্কার্সদের ক্ষেত্রে সেটা হুল হয়ে যায়, স্টিং তৈরি করে ফেলে, ঠিক আছে? তো আর কিন্তু যখন মানে ধরো তোমার একটা কুইন মানে এখন আর মানে পারছে না ডিম পারতে, তখন কিন্তু আর একটা ওয়ার্কারকে মানে ওয়ার্কার লার্ভাকে বা ওয়ার্কার পিউপাকে তোমার মানে বাচ্চাকে তোমার তখন রয়্যাল জেলি বলে একটা স্পেশাল নিউট্রিয়েন্ট প্রোভাইড করা হয়, যাতে ওটা খেয়ে ও পরবর্তীকালে কুইন হতে পারে, ঠিক আছে? তাহলে আর ফার্টিলাইজ যার হলো না তারা কিন্তু মেল হয়ে যায়। আর এই পোর্শনটা তো আমরা পড়লাম। আর একটা জিনিস আছে, এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিম পারলো, এনভায়রনমেন্টের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে মেল হবে না ফিমেল হবে। যদি হাই টেম্পারেচার হয় 30 থেকে 35 ডিগ্রি তাহলে হয়ে যাবে ফিমেল, যদি 23 থেকে 28 ডিগ্রি হয় তাহলে হয়ে যাবে কি মেল। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যালিগেটরস, ক্রোকোডাইল, এদের ক্ষেত্রে, টার্টেল মানে রেপটাইলসদের ক্ষেত্রে মেজরলি দেখে যায়, ঠিক আছে? তো এতটা অবধি কিন্তু আজকে আমরা পড়লাম। নেক্সট দিন আমরা পড়বো মেল সেক্স ডিটারমিনেশন, তার সাথে পড়বো আমরা এই মেল বলছি হিউম্যান সেক্স ডিটারমিনেশন, সাথে আমরা পড়বো হলো পেডিগ্রি অ্যানালাইসিস আর জিন লোকাসের অঙ্ক। তো ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার।